হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো রিঅ্যাক্ট জেএসএ কিভাবে আমরা এক্সিউজ ব্যবহার করে এপিআই থেকে ডাটা ফেচ করতে পারি। অনেক সময় আমরা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে বাইরে ডাটা বা সার্ভার থেকে ডাটা নিয়ে আসার প্রয়োজন হয়, এবং এই কাজটি আমরা খুব সহজেই করতে পারি এক্সিউজ এর সাহায্যে। তাই আজকের ভিডিওতে আমরা এই পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে শিখব। প্রথমেই আমরা একটি নতুন রিঅ্যাক্ট প্রজেক্ট তৈরি করব। আহ যদি তোমাদের কাছে ইতিমধ্যে একটি প্রজেক্ট থাকে তাহলে সেটিকে ব্যবহার করতে পারো। আর নতুন প্রজেক্ট তৈরি করতে আমরা npm create byte latest কমান্ডটি ইউজ করব। কিবোর্ডের শিফট বাটন চেপে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর ওপেন টার্মিনালটি ওপেন করব। তারপর আমাদের কাঙ্ক্ষিত কমান্ডটি আমরা দেব npm create byte @latest। তারপর আমাদের প্রজেক্ট নাম দিব, ধরেন আমি এপিআই নামই দিলাম। তারপর এন্টার প্রেস করব, তারপর আবার এন্টার প্রেস করব, তারপর রিঅ্যাক্ট সিলেক্ট করব, তারপর জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি সিলেক্ট করব। তারপর আমাদের ইতিমধ্যে আমাদের ডেস্কটপে একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, এটা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনে গিয়ে ওপেন উইথ কোড দেব। ভিএস কোড ওপেন করার পর আমরা টার্মিনালটি ওপেন করব। ওপেন করার পর আমরা নোড মডিউল ডাউনলোড করব। npm i লিখে আমরা এন্টার দিলে আমাদের নোড মডিউল ফাইলটি ইনস্টল হয়ে যাবে। তারপর আমাদের এখানে অনেক কিছু প্রয়োজন হবে না, সেগুলো আমরা ডিলিট করে দিব। যেমন fcss এর ভিতরে যে কোডগুলো আছে এগুলো ডিলিট করে দিব। fjxs এর ভিতরে সবকিছু আমরা ডিলিট করে দিব। আমরা নতুন করে ফাইল ক্রিয়েট করব আর afc, ওকে। তারপর ইন্ডেক্স সিএসএস এর ভিতরে সবকিছু আমরা ডিলিট করে দেব। মেইন জেএসএস যা আছে সবকিছুই থাকবে, এখানে কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই। আমাদের নোড মডিউল ফাইলটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা মূলত fjsx ফাইলটিতে কাজ করব। এক্সিউজ নিয়ে কাজ শুরু করার আগে আমরা এক্সিউজ নিয়ে একটু আলোচনা করব। এক্সিউজ কি? আমরা যদি বলি, আমরা এপিআই কল করার জন্য এক্সিউজ ব্যবহার করি। এক্সিউজ হলো একটি জনপ্রিয় এইচটিটিপি ক্লায়েন্ট যা আমাদের এপিআই কল করতে সাহায্য করে, এবং এটি আমাদের জন্য ডাটা ফেচ করার প্রক্রিয়াটি খুব সহজ করে তোলে। আমরা এখন এক্সজিএস ইনস্টল করব। এক্সজিএস ইনস্টল করার জন্য আমরা ফায়ারফক্স ব্রাউজারে যাব। যাওয়ার পর এই যে স্ক্রিনের ডান পাশে npm i এক্সজিএস নামের কমান্ডটি আমরা কপি করে নেব, ঠিক আছে। তারপর আমাদের যে টার্মিনাল আছে সেখানে আমাদের এই কমান্ডটি আমরা মাউসের রাইট ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। তারপর আমরা এন্টার দেব। ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমাদের এই এক্সিউজটাকে আবার ইম্পোর্ট করতে হবে। আমরা যদি এক্সিউজ লিখে এন্টার দিই তাহলে ইম্পোর্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, ইউজ স্টেট হুক ব্যবহার করে একটি স্টেট ভেরিয়েবল ডাটা তৈরি করেছি, এবং একটি খালি অ্যারে ইনিশিয়ালাইজ করেছি। এই ভেরিয়েবলেই আমরা এপিআই
থেকে পাওয়া ডাটা সংরক্ষণ করব। এরপর আমরা ইউজ ইফেক্ট হুক ব্যবহার করব। ইউজ ইফেক্ট হুক ব্যবহার করার জন্য প্রথমে ফার্স্ট ব্রেকেট দিতে হবে, তারপরে এর ভিতরে একটা অ্যারে ফাংশন নিতে হবে, তারপর আমাদের এটা কার্লি ব্রেকেট দিতে হবে, তারপর এটা ইউজ ইফেক্ট সম্পর্কে একটু বলি। ইউজ ইফেক্ট হুক এমন একটি ছক যা আমাদের কোডকে কোনো সাইড ইফেক্ট পরিচালনা করতে দেয়, যেমন ডেটা ফেচ করা। আমরা এখানে একটি খালি ডিপেন্ডেন্সি অ্যারো ব্যবহার করেছি, যার মানে এই এফেক্টটি শুধু একবার কম্পোনেন্টটি প্রথমবার মাউন্ট হওয়ার পর রান করবে। ঠিক আছে, তারপর আমরা এক্সিউজ গেট ব্যবহার করব। এক্সিউজ গেট ব্যবহার করে আমরা এপিআই থেকে ডাটা ফেচ করছি। এখানে আমাদের এপিআই এর লিঙ্কটি দিতে হবে, একটা কোটেশনের দিয়ে এর ভিতরে এপিআই লিঙ্কটি দিতে হবে। তো এপিআই কোথা থেকে আমরা আমরা একটু এক্সিউজ নিয়ে আলোচনা করি, তারপর কাজ শুরু করি। এটা হলো এক্সিউজ লাইব্রেরি একটি ফাংশন যা এইচটিটিপি গেট রিকোয়েস্ট পাঠাতে ব্যবহৃত হয়। গেট রিকোয়েস্ট সাধারণত সার্ভার থেকে ডাটা বা রিসোর্স রিকোয়েস্ট করার জন্য ব্যবহৃত হয়। এই লাইনে আমরা এক্সিউজ গেট ফাংশন ব্যবহার করে একটি গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি। এখানে এই কোটেশনের মাঝখানে আমরা একটা ইউআরএল বসাবো। আমরা ইউআরএলটা নিয়ে আসি, আমরা ব্রাউজারে গিয়ে জেসন প্লেস ফোল্ডার নাম লিখে সার্চ করব। এই জেসন প্লেস ফোল্ডার কি হয়, অনেকগুলো ফ্রি এপিআই এখানে পাওয়া যায়। এখান থেকে ফ্রি এপিআই নিয়ে আমরা ব্যবহার করব। আমরা এই যে 10টা ইউজারের এপিআই নিয়ে কাজ করব। এই যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আমাদের কপি করে নিতে হবে। দেখেন এখানে, এই যে এখানে 10টা ইউজারের এপিআই বা এপিআই বলেন বা জেসন বলেন তৈরি করা আছে, করে রেখে দিচ্ছি। এই লিঙ্কের মাঝখানে, এই কোটেশনের মাঝখানে আমরা লিঙ্কটা বসিয়ে দিব। হ্যাঁ, এই হলো এপিআই ইউআরএল যেখানে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। ঠিক আছে, যখন রিকোয়েস্টটি সফলভাবে সম্পন্ন হয়, এটি সার্ভার থেকে একটি রেসপন্স ফেরত দেয়, যা সাধারণত জেসন ফরম্যাটে থাকে। এটা ধরতে হলে আমাদের একটি মেথড ইউজ করতে হবে, দেন মেথডটি ইউজ করতে হবে। তো দেন মেথডে আপনাকে একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। এতে আপনি যে কোনো ধরনের ফাংশন ক্রিয়েট করতে পারেন, আমি মূলত অ্যারে ফাংশন ইউজ করব। তো আপনাকে এই প্যারেন্থেসিসের ভিতরে একটা প্যারামিটার পাঠিয়ে দিতে হবে, রেসপন্স না। আপনি যদি এখন একটা কনসোল করেন, দেখতে পাবেন যে এপিআই যে ডাটাগুলো ছিল এগুলো কনসোলে দেখতে পাবেন। তো আমি এখন কনসোল করব রেসপন্স। তো আমরা এটা এখন ব্রাউজারে ওপেন করব। ব্রাউজারে ওপেন করার জন্য আমরা টার্মিনালে গিয়ে npm run dev লিখব। এই লিংকে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখতে পাবো ব্রাউজার ওপেন হয়ে গেছে। এই যে, তো আমরা ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করে কনসোলে যাব। এই যে দেখুন একটা অবজেক্টের ভিতরে এই ডাটাগুলো আছে। ডাটার ভিতরে দেখুন, এই যে আমরা একটা খালি অ্যারে ইনিশিয়ালাইজ করেছিলাম, সেই খালি অ্যারের ভিতরে, এই যে খালি অ্যারের ভিতরে এই যে অবজেক্ট গুলো আছে, সেখানে 10টা ডাটা আছে, 1 2 3 4 5। ঠিক আছে, আমরা উপরে একটা স্টেট ভেরিয়েবল নিয়েছিলাম। এই যে রেসপন্সটা, এই স্টেট ভেরিয়েবলের ভিতরে আমরা এটা এখন সেট করে দেব। তো সেট
ডাটা কল করব, কল করার পর রেসপন্স ডট ডাটা, এটা আমরা এখানে কল করে দিচ্ছি। দেনের আরেকটা মেথড আছে, যেমন ইরর গুলো ক্যাচ করার জন্য আপনি ক্যাচ মেথডটা ইউজ করতে হবে। ফার্স্ট আমরা ঠিক ওরকম ভাবেই আরেকটা অ্যারে ফাংশন তৈরি করব, ঠিক আছে। এখানে আপনাকে ইরর গুলো ধরার জন্য ইরর লিখে দিতে হবে। পরে আপনি চাইলে ইরর ধরে বিভিন্ন ইরর আসলে সেগুলো আপনি ইরর বসাতে পারবেন, ক্যাচ করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারবেন। এটা আমরা আপাতত খালি রাখবো, এখানে কিছু করব না। অবশেষে আমরা ডাটা অ্যারেটি ম্যাপ ফাংশনের মাধ্যমে ইউতে রেন্ডার করব, যেখানে প্রতিটি আইটেমের নাম দেখানো হবে। ম্যাপ মেথডটি নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপর আমরা কাজ করব। ম্যাপ ফাংশনের মাধ্যমে ইউতে ডাটা রেন্ডার করা হয়। রিঅ্যাক্টে ডাটা রেন্ডার করার সময় আমরা পাই ম্যাপ ফাংশন ব্যবহার করি। এটি আমাদের অ্যারের প্রতিটি আইটেমের জন্য একটি নতুন এলিমেন্ট তৈরি করে এবং সেই এলিমেন্টগুলোকে ইউআইতে প্রদর্শন করে সাহায্য করে। ধরেন আমরা এখানে একটা h1 ট্যাগ নিলাম, এর ভিতরে আমরা এপিআই ডাটা ইউআইতে প্রিন্ট করব। তার নিচে আমরা একটা ইউএল নিব, তার ভিতরে আমরা আমরা জানি যে রিঅ্যাক্টের কোনো জাভাস্ক্রিপ্ট যদি লিখি আমরা, তাহলে আমাদের কার্লি ব্রেকেট দিতে হবে। কার্লি ব্রেকেটের ভিতরে আমি আমার যে উপরে যে ডাটা আছে একটা স্টেট ভেরিয়েবল, এটাকে এখানে ধরবো, ধরে এই ডাটার ভিতরে তো আমাদের সব এপিআই এর যে ডাটাগুলো আছে সেগুলো আছে। তো আমরা এই ডাটাটাকে ম্যাপ করব। ম্যাপ করার পরে এখানে আপনাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, যেমন একটা অ্যারে ফাংশন এখানে আনতে হবে, তারপর আপনাকে এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই যে প্যারেন্থেসিসের ভিতরে আবার একটা প্যারামিটার আপনাকে পাস করে দিতে হবে। ধরো আমরা আমাদের এপিআই থেকে একটি, আমি দেখাই, যেমন এই যে আমাদের এপিআই থেকে একটি অ্যারে পেয়েছি, যেখানে প্রতিটি আইটেমে একটা আইডি ছিল, হ্যাঁ একটা নেম ছিল, একটা ইউজার নেম, একটা ইমেইল, ঠিক আছে। তো এই আইটেমগুলো একটা তালিকা আকারে আমরা ইউআরএ দেখাতে চাই। তো প্রথমে ডাটাগুলোকে আমরা ম্যাপ করতে হবে, ম্যাপ করার পরে এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি ধরতে পারবো। যেমন আমি যদি আইটেমকে লক করি, আমরা সবকিছু একটা আলাদা আলাদা দেখতে পাবো। আমরা কি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডাটা কি আলাদা আলাদা পেয়েছি। এই 10টা ডাটার ভিতরে আবার কি কি রয়েছে, নেম আছে, একটা আইডি আছে, একটা নেম আছে, একটা ফোন নাম্বার আছে, একটা ইউজার নেম আছে, একটা ওয়েবসাইট আছে। এই ম্যাপ ফাংশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, এইগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা আলাদা করতে পারি। যদি 20টা থাকে 20টা ডাটাকে আপনি আলাদা আলাদা ভাবে ধরে কাজ করতে পারবেন, আইডি ধরে, নাম ধরে, বিভিন্নভাবে। আর ম্যাপ হলো একটি অ্যারে মেথড, যা একটি নতুন অ্যারে তৈরি করে, যেখানে প্রতিটি আইটেম একটি নির্দিষ্ট ফাংশনের মাধ্যমে প্রসেস করা হয়। রিয়েক্টে ম্যাপ প্রায় ব্যবহার করা হয় যাতে ডেটা অ্যারের প্রতিটি আইটেমকে রেন্ডার করা যায়। এখন আমরা একটা এলআই নিব, এলআই এর ভিতরে একটা আমরা জানি যে ডাটা রিয়েক্ট যদি আপনি জাভাস্ক্রিপ্ট করতে চান,
তাহলে আপনি একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে নিতে হবে। আমরা এই যে যে প্যারামিটার পাস করছি আইটেম নামে, আইটেমকে ধরে আমরা যে আইডি আছে আইডিটা প্রিন্ট করে দেব। আইডিটা ধরলাম এখানে আছে। তো তো একটা অবজেক্ট, এখানে একটা এর ভিতরে 10টা ডাটা আছে এবং 10টা ডাটার ভিতরে কি আছে, একটা অবজেক্ট আছে। তো কোনো কিছু অবজেক্ট ধরতে হলে এক অবজেক্টের শেষে আপনাকে ডট দিয়ে ধরতে হবে, ডট দিয়ে তারপর নিচে লিখতে হবে, তা না হলে আপনি কি প্রিন্ট হয় না। যেমন এই যে আমরা আইটেম ডট আইডি লিখেছি, আইটেম ডট আইডি লেখার কারণে কি হয়েছে দেখেন, যতগুলা আইডি ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 সবগুলো কিন্তু এখানে এই ইউআই তে রেন্ডার হয়েছে, প্রিন্ট হয়েছে। আমরা যদি আইটেম ডট আবার মনে করেন, আমরা যদি মনে করেন যদি পাশাপাশি আবার নিতে চাই আইটেম ডট নেম লিখি, নেম গুলো 10টা নেমও কিন্তু দেখবেন প্রিন্ট হয়েছে পাশাপাশি, 10টা নেমও প্রিন্ট হয়েছে। আমরা যদি আইটেম ডট আইটেম ডট ইউজার নেম লিখি, ইউজার নেমও প্রিন্ট হবে। আবার আমরা যদি আইটেম ডট ইমেইল লিখি, আইটেম ডট নেম, হচ্ছে নেম, ইউজার নেম। আপনি চাইলে প্রত্যেকটাকেই আলাদা আলাদা মনে করেন একটা ডিবের ভিতরে রাখতে পারেন। যেমন এটা আমি একটা, হ্যাঁ, যেহেতু এটা একটা আইডি, এটা আমি একটা পি ট্যাগের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে, পি ট্যাগের ভিতরে আমি এটা রেখে দিলাম, একটু করে নিই। আমি চাইলে এটা একটা নেম, এটা আমি একটা H1 ট্যাগের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে, এটা আপনি যেভাবে খুশি সেভাবেই রাখতে পারেন। এটা আমি, এটা একটা ইউজার নেম, এটা আমি একটা HT ট্যাগের ভিতরে রেখে দিলাম, হ্যাঁ, এটা ইমেইল, এটা আমি একটা পি ট্যাগের ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। এখন হ্যাঁ, কিভাবে একটা সুন্দরভাবে ডাটাগুলো দিচ্ছে, এইগুলোকে আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখানে আপনি ক্লাস নেম দিয়ে ইচ্ছা মতো ক্লাস ধরে ধরে ডিজাইন করতে পারবেন, ইচ্ছা মতো, ইচ্ছা ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। আমাদের কিন্তু 10টা ডাটাই প্রিন্ট হয়েছে। তো এর একটা কিন্তু সমস্যা রয়ে গেছে দেখেন, আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা কনসোলে যাব, হিরোর আছে দেখবেন, এই যে হিরোর, এই যে এখানে ইফ চাইল্ড ইন এ লিস্ট should have a unique key, আমাদের একটা ইউনিক কে পাস করতে হবে, একটা ইউনিক কি পাস করতে হবে। এই যে যেই, এই যে এখানে আপনি একটা ইউনিক কি আপনাকে পাস করে দিতে হবে। আমরা যে প্যারামিটার ধরেছি প্যারামিটার আইটেম ডট আইডি, এই কিটা আপনাকে পাস করতেই হবে। এগুলা এটা মুখস্থ করে, এটা মাথায় একে ঢুকে নিতে হবে, ঠিক আছে। আমাদের কিন্তু আর কোনো এরর নেই, 10টা ঠিক এভাবেই আপনি, আমরা ইপিআই থেকে ডাটা ইউজ করতে পারি, বড় বড় প্রজেক্ট বানাতে পারি ইচ্ছা মতো। তাহলে কি হলো, আমাদের বারবার একই কোড করা লাগলো না। একদমই ঠিক। আমরা যে ম্যাপ ইউজ করেছি, ম্যাপ দিয়ে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। যেমন আপনি চাইলে ডাইনামিক রেন্ডারিং করতে পারবেন, যখনই এপিআই থেকে ডাটা আসে এবং সেটি একটি অ্যারেতে সংরক্ষণ করা হয়, ম্যাপ ব্যবহার করে সেই অ্যারের প্রতি আইটেমকে সহজে রেন্ডার করা যায়। এবং ফ্লেক্সিবিলিটি, তুমি চাইলে এই ম্যাপের মাধ্যমে প্রতি আইটেমকে কাস্টমাইজ করে বিভিন্ন রকমের এইচটিএমএল, হ্যাঁ, এলিমেন্ট তৈরি করতে পারো। হ্যাঁ, ইফিসিয়েন্সি ম্যাপ ফাংশন ব্যবহার করে রিয়েক্ট কে বলা হয় কোনো ডাটা পরিবর্তন হয়েছে এবং এটি শুধুমাত্র সেই পরিবর্তিত ডাটা ইউআই তে আপডেট করে যায়, অ্যাপ্লিকেশন পারফরমেন্স বৃদ্ধি করে, বুঝছেন।
আর এই যে কিটা, এই কিটা হচ্ছে আহ, এই কিটা হচ্ছে আহ, আমরা প্রতিটি আইটেম একটা আইডি কি হিসেবে ব্যবহার করছি। এই রিয়েক্ট কি একটি বিশেষ অ্যাট্রিবিউট যা মনে করে প্রতিটি এলিমেন্টের জন্য একটি ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না দিলে কিন্তু আপনি এরর, যখন আপনি কোনো মনে করেন একটা হোস্টিং করবেন, এটার জন্য কিন্তু আপনার হোস্টিং মনে করেন যে এরর দেবে, বলবে যে হ্যাঁ হোস্টিং হবে না। এটি রেন্ডারিং এর পারফরম্যান্স উন্নত করে এবং রিয়েক্ট কে ডম আপডেটের সময় নির্দিষ্ট এলিমেন্ট গুলো ট্র্যাক করতে সাহায্য করে। বুঝতে পারছেন? এভাবেই আমরা খুব সহজে রিয়েক্ট জেএস এ এক্সিউজ ব্যবহার করে এপিআই থেকে ডাটা পেজ করতে পারি। আমি আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।